এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন। লিঙ্গ নির্ধারণ। সেক্স ডিটারমিনেশন, কোনো জীবের কিভাবে লিঙ্গ অর্থাৎ জীবটি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ নির্ধারিত হয়, যে পদ্ধতিতে এটা হয় তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো জীবের জননাঙ্গ সৃষ্টি ও জননগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ দ্বারা কোনো প্রজাতি পুরুষ ও স্ত্রী লিঙ্গ নির্ধারিত হয় তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। তাহলে ফার্স্ট হচ্ছে লিঙ্গ নির্ধারণ কি? লিঙ্গ নির্ধারণ কি? সোজা কথায় কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী প্রাণীর পার্থক্য নির্ধারণকে বলা হয় লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণ জীবের বৃদ্ধি ও বিকাশের প্রাথমিক পর্যায়ে যেটা হয় তাকে বলা হয় প্রাথমিক লিঙ্গ নির্ধারণ। প্রাথমিক লিঙ্গ নির্ধারণের প্রধান বিষয় হল মুখ্য জননাঙ্গ, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়। এই দুটোই হচ্ছে মুখ্য লিঙ্গ নির্ধারণের বা প্রাথমিক লিঙ্গ নির্ধারণের বিষয়। তারপরে প্রাথমিক লিঙ্গ নির্ধারিত হবার পরে তার দেহে বিভিন্ন প্রকার যৌন হরমোনের ক্রিয়ায় যে যৌন বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় গৌণ লিঙ্গ নির্ধারণ। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম: লিঙ্গ নির্ধারণ কি, প্রাথমিক লিঙ্গ নির্ধারণ কি, গৌণ লিঙ্গ নির্ধারণ কি। তাহলে আমরা এখানে বলতে পারি প্রজাতির কি স্ত্রী ও পুরুষ প্রাণীর পার্থক্য নির্ধারণের পদ্ধতি। পার্থক্য নির্ধারণ এটাকে আমরা দুভাগে ভাগ করলাম। কি? প্রাথমিক লিঙ্গ নির্ধারণ আর হলো গৌণ লিঙ্গ নির্ধারণ। দুটো বিষয়, এই তিনটে বিষয় আমি বললাম। প্রাথমিক লিঙ্গ নির্ধারণ যেটা মুখ্য জননাঙ্গ, এর ভিত্তিতে। গৌণ লিঙ্গ নির্ধারণ যৌন বৈশিষ্ট্যের ভিত্তিতে। যেমন স্ত্রী প্রাণীর যৌন বৈশিষ্ট্য আছে, যেমন 1 নম্বর চুলের গড়ন, 2 নম্বর কণ্ঠস্বর, 3 নম্বর স্তন গ্রন্থির বিকাশ, 4 নম্বর দেখা যায় মাংসপেশি অস্থির বৃদ্ধি বিকাশ, গোঁফদাড়ি ওঠা। এগুলো প্রাথমিক লিঙ্গ নির্ধারণের পরে যৌন হরমোনের ক্রিয়ায় এটি নির্ধারিত হয়। এটা হচ্ছে গৌণ লিঙ্গ নির্ধারণ। বোঝা গেল? এবার আসি এই লিঙ্গ নির্ধারণের পটভূমিকা। লিঙ্গ নির্ধারণের পটভূমিকা দেখো, সুদূর অতীতকাল থেকে মানুষের মনে এক বিশেষ কৌতূহল, কিভাবে কোন পদ্ধতিতে পুরুষ ও স্ত্রী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয়। সেই জন্যে এর চিন্তা ভাবনা অনেক দিন আগ থেকেই, খ্রিস্ট জন্মের প্রায় 300-400 বছর আগ থেকেই এর তথ্যানুসন্ধান শুরু হয়েছে। যেমন আমি প্রথমে বলি, 3 জন বিজ্ঞানী, একটা হচ্ছে গেলেন,
নেক্সট অ্যারিস্টটল, ভেসেলিয়াস, এই তিনজন বিজ্ঞানী ইনি প্রায় 200 বিসি, ইনি প্রায় 335 বিসি, ইনি 1453 খ্রিস্টাব্দে। এই তিনজন বিজ্ঞানী এরা মত পোষণ করতেন যে পরিবেশ লিঙ্গ নির্ধারণ করে জীবের। যেমন পরিবেশের তাপমাত্রা, পুষ্টি পদার্থ প্রভৃতি লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। এবারে এখানে 1890, দেখো অনেক দিন পরে হেন কিং বলে একজন বিজ্ঞানী, ইনি প্রথম আলোকপাত করেছিলেন যে লিঙ্গ নির্ধারণের জন্য জীবের দেহকোষে এক্স বডি আবিষ্কার করেন। তারও কয়েক বছর পরে 1901 ম্যাকলুম ইনি আবিষ্কার করলেন এক্স বডিকে, তিনি বললেন যে অতিরিক্ত এক্স বডিকে অতিরিক্ত এক্স বডি বা এক্স ক্রোমোজোম আবিষ্কার করেন এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোম বা অতিরিক্ত এই ক্রোমোজোমকে তিনি মুখ্য ভূমিকা পালনের জন্য কি করলেন, নির্দিষ্ট করলেন। এরপরে 1905 আরও স্টিভেন এবং উইলসন এরা ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম তত্ত্ব আবিষ্কার করেন। ক্রোমোজোম তত্ত্ব কি বললেন এরা দুজন? এরা বললেন পুরুষের দেহে, এই স্ত্রীলোকের দেহে দুটি সমান আকৃতির ক্রোমোজোম আছে, আর পুরুষের দেহে একটা ছোট ক্রোমোজোম, একটা বড় ক্রোমোজোম আছে, যারা লিঙ্গ নির্ধারণ করে। স্টিভেন তিনি এই যেটা ছোট ক্রোমোজোম তাকে এস ক্রোমোজোম বললেন, আর বড় ক্রোমোজোমকে আই ক্রোমোজোম বললেন। কিন্তু পরবর্তীকালে 1909 এই সালে সাধারণত উইলসন ওই বড় ক্রোমোজোমকে তিনি বললেন কি এক্স ক্রোমোজোম, আর ছোট ক্রোমোজোমকে বললেন কি ওয়াই ক্রোমোজোম। এখান থেকে আধুনিকতার সূত্রপাত। লিঙ্গ নির্ধারণের পটভূমিকা হলো এই। এবার আসি লিঙ্গ নির্ধারণের পদ্ধতি। কপ্রকার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আছে। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সুদূর অতীতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার লিঙ্গ নির্ধারণের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা প্রথম যার নাম করব পরিবেশ নিয়ন্ত্রিত পদ্ধতি। নেক্সট সাইটোপ্লাজম
নিয়ন্ত্রিত পদ্ধতি, আর সবার শেষে বলবো ক্রোমোজোম নিয়ন্ত্রিত পদ্ধতি। ক্রোমোজোম নিয়ন্ত্রিত পদ্ধতি। আচ্ছা, পরিবেশ নিয়ন্ত্রিত পদ্ধতি, এই পদ্ধতিতে বলা হলো কি জানো, পরিবেশের বিভিন্ন উপাদান জীবের লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। সামুদ্রিক এক প্রকার কচ্ছপ, তাদের লক্ষ্য করা গেছে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে যখন থাকে পরিবেশ, তখন তার ডিম্বাণু থেকে পুরুষ প্রাণীর সৃষ্টি হয়, আবার তার বেশি তাপমাত্রা হলে স্ত্রী প্রাণীর সৃষ্টি হয়। দেখো, পরিবেশের তাপমাত্রা কিন্তু এখানে প্রধান ভূমিকা পালন করে। আবার 28 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিম্বাণু থেকে উভয় প্রকার পুরুষ স্ত্রী প্রাণীর সৃষ্টি হয়। তাহলে এই পরিবেশের পার্থক্যের ফলেই পুরুষ স্ত্রী এই লিঙ্গ নির্ধারিত হয়। আচ্ছা, এটা হলো পরিবেশ নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আবার দেখা যায় এই সাইটোপ্লাজম পদ্ধতি, দেখা গেছে কি কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সাইটোপ্লাজমের পরিমাণ বেশি হলে ডিম্বাণুটি স্ত্রী প্রাণীর সৃষ্টি করে, সাইটোপ্লাজমের পরিমাণ কম হলে ডিম্বাণুটি পুরুষ প্রাণীর সৃষ্টি করে। তাহলে এখানে সাইটোপ্লাজম হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আর সব থেকে উন্নত পদ্ধতি হচ্ছে ক্রোমোজোম নিয়ন্ত্রিত পদ্ধতি। সাধারণত অ্যালোজোম বা যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে এখানে প্রধান ভূমিকা পালন করে। এর ক্ষেত্রে আবার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আমরা কতগুলো পদ্ধতির কথা বলি, যেমন এক্স 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 ওয়াই পদ্ধতি, নেক্সট এক্স 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 ও পদ্ধতি, নেক্সট জেড 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 ডাব্লিউ পদ্ধতি, নেক্সট জেড 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 ও পদ্ধতি। এগুলো সব কে যৌন ক্রোমোজোমাল পদ্ধতি। তা এই প্রথম পদ্ধতি, এটা দেখা যায় মানুষের ক্ষেত্রে, ড্রসোফিলা নামক মাছের ক্ষেত্রে দেখা যায়। এক্স 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 জিরো সাধারণত ঘাস ফড়িং জাতীয় প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। জেড 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 ডাব্লিউ পাখির ক্ষেত্রে দেখা যায়। আবার জেড 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 জিরো এটা প্রজাপতি মথের ক্ষেত্রে দেখা যায়। আরেকটা পদ্ধতি আছে হ্যাপ্লো ডিপ্লো পদ্ধতি। হ্যাপ্লো ডিপ্লো পদ্ধতি, এই পদ্ধতি দেখা যায় মৌমাছির ক্ষেত্রে। এগুলো সব ক্রোমোজোম নিয়ন্ত্রিত পদ্ধতি। এরকম বিভিন্ন পদ্ধতি লক্ষ্য করা যায়। আজকে আমার আলোচনা এই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, দ্যাট ইজ এক্স 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 ওয়াই পদ্ধতি। নেক্সট আছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, দ্যাট ইজ এক্স 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 ওয়াই পদ্ধতি। নেক্সট মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এই পদ্ধতিকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি। দেখো, এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে টিজিও 1956 খ্রিস্টাব্দে। টি জিও অ্যান্ড লিভান এরাই প্রথম আবিষ্কার করলো মানুষের দেহে দু প্রকার ক্রোমোজোম আছে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে দেখা যায় তার জিনোটাইপ 44A প্লাস এক্স ওয়াই, আর স্ত্রীর ক্ষেত্রে হলো 44A প্লাস এক্স এক্স। এখানে
অ্যালোজোমের ক্ষেত্রে দুটোই কি এক্স ওয়াই, এই দুটোই এক্স এক্স স্ত্রীর ক্ষেত্রে, আর এখানে হচ্ছে এক্স ওয়াই। এদের এই ক্রোমোজোম বিন্যাস থাকে। এবার এই পুরুষের ক্ষেত্রে এখান থেকে দু প্রকার গ্যামেট সৃষ্টি হয়। কে 22A+X, একে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। এখানে গাইনোস্পার্ম অর্থাৎ প্লাস ওয়াই, গাইনোস্পার্ম, এই দুই প্রকার গ্যামেট সৃষ্টি হয়। সেই জন্য পুরুষ হচ্ছে হেটারোগ্যামেটিক, এগুলো হেটারোগ্যামেটিক মেল। স্ত্রীলোক এক প্রকার গ্যামেট সৃষ্টি করে, কি 22A+X। এটা স্ত্রীলোক হচ্ছে হোমোগ্যামেটিক, হোমোগ্যামেটিক ফিমেল। সহজ কথা, এই অ্যান্ড্রোস্পার্ম, গাইনোস্পার্ম, এখানে যদি দেখা যায় যে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট মিলিত হয়, দ্যাট ইজ 22A+X এই শুক্রাণুর সঙ্গে 22A+X এই ডিম্বাণু মিলিত হয়, তাহলে অপত্য প্রাণীটি কি হয়? 44A, 44A বা 44A যাই লেখো, XX, অর্থাৎ এই প্রাণীটি হবে কে স্ত্রী বা কন্যা। আর যদি দেখা যায় এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট মিলিত হয়, তাহলে সেখানে 44AA বা 44A লেখা যায় প্লাস XY, এটা হবে কে পুত্র বা পুরুষ। এই হলো XXXY পদ্ধতি। আবার একবার এখানে পুরুষের জিনোটাইপ দেখো 44A+XY, এটা হেটারোগ্যামেটিক, দু প্রকার গ্যামেট তৈরি হয়, অ্যান্ড্রোস্পার্ম এবং গাইনোস্পার্ম। স্ত্রী হচ্ছে এক প্রকার গ্যামেট তৈরি হয়, এগুলো গ্যামেট, গ্যামেট, এটা জনিত্রী বা পি জনু। এটা এই F1 জনুতে দেখো তোমার এই স্ত্রী পুরুষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা 50-50। যদি এই গ্যামেটের সঙ্গে এটা মিলিত হয় তবে কি হয়? কন্যা সন্তানের সৃষ্টি হয়। যদি এই গ্যামেটের সঙ্গে এটা মিলিত হয় তাহলে পুত্র সন্তানের সৃষ্টি হয়। এই হলো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, XXXY পদ্ধতি। কিন্তু এর ভেতরে অনেক অন্তর্নিহিত ব্যাপার আছে। আমরা এবার দেখব লিঙ্গ নির্ধারণে এই ওয়াই ক্রোমোজোমের বিশেষ ভূমিকা আছে। লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা আমরা দেখব। লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। দেখো অনেক প্রাণীতে দেখা গেছে একাধিক এক্স ক্রোমোজোম, একটি মাত্র ওয়াই ক্রোমোজোম। প্রাণীটি কিন্তু পুরুষ বলে বিবেচিত। ক্লিয়ার? আবার অনেক প্রাণীতে দেখা গেছে যে ওয়াই ক্রোমোজোম নেই, সেই প্রাণীটি কিন্তু স্ত্রী বলে বিবেচিত বা স্ত্রী বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়। তাহলে ওয়াই ক্রোমোজোম একটা বিশাল ফ্যাক্টর এই লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে। একাধিক এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম, প্রাণীটি কি পুরুষ বৈশিষ্ট্য অধিকারী। আবার ওয়াই ক্রোমোজোম নেই, আদৌ নেই, এরকম প্রাণীতে একাধিক এক্স ক্রোমোজোম থাকুক না কেন, সেটা কি স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ পায়। এ থেকে প্রমাণিত হয় যে ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ তো গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখো, যে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে, দেখো কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে যে XX ক্রোমোজোম যুক্ত প্রাণী
আমরা একটু আগেই দেখেছি যে এক্স এক্স ক্রোমোজোম সাধারণত দেখা কাদের স্ত্রী বৈশিষ্ট্য নির্ধারণ করে, স্ত্রীলোকের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু অনেক প্রাণী শনাক্ত করা গেছে এক্স এক্স ক্রোমোজোম যুক্ত, কিন্তু তারা পুরুষ। এই এক্স এক্স ক্রোমোজোম যুক্ত পুরুষ। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এক্স ওয়াই ক্রোমোজোম হওয়ার কথা স্ত্রী, এই হওয়ার কথা পুরুষ, কিন্তু এ স্ত্রী, এরকম প্রাণী শনাক্ত করা গেছে। কিন্তু এদের ক্ষেত্রে কি লক্ষ্য করা গেছে? এই একটা এক্স ক্রোমোজোমের সঙ্গে, ক্লিয়ার, দেখা গেছে একটা এক্স ক্রোমোজোমের সঙ্গে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর, ক্লিয়ার, ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর অগ্রভাগের একটা ভগ্নাংশের সঙ্গে যুক্ত হয়ে আছে, ক্লিয়ার। এটা সাধারণ ক্ষেত্রে আমরা কি জানি? স্ত্রী। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা গেল কি এক্স এক্স অথচ পুরুষ। দেখা গেল কি এদের একটা এক্স ক্রোমোজোমের সঙ্গে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর অগ্রভাগের একটা ভগ্নাংশের সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলেই এর সঙ্গে যুক্ত হচ্ছে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশ এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এই প্রাণীটি পুরুষ বলে এই ওয়াই ক্রোমোজোমের ভগ্নাংশটাই হচ্ছে পুরুষ নির্ধারণের জন্য দায়ী। আবার লক্ষ্য করা গেছে যে এখানে কিন্তু এই যে ওয়াই ক্রোমোজোমের ভগ্নাংশ, লক্ষ্য করো, আবার দেখা গেছে যে এই যে পুরুষ এবং এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোম এখানে কিন্তু তোমার কি আছে, এই যে আসল ওয়াই ক্রোমোজোম তার ভগ্নাংশ এখানে নেই। সাধারণ ওয়াই ক্রোমোজোমের যে ভগ্নাংশ, যার মধ্যে সেক্স ডিটারমিনেশন ফ্যাক্টর থাকে, এই ক্রোমোজোমে সেটা নেই। ফলে এটা এক্স ওয়াই হওয়া সত্ত্বেও কি এটা স্ত্রী, এটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম না। স্বাভাবিক এক্স ক্রোমোজোমের যে পুংলিঙ্গ নির্ধারণের ডিটারমিনিং ফ্যাক্টর থাকে সেটা এই ওয়াই ক্রোমোজোমে নেই। সুতরাং এই যে ক্ষুদ্র অংশ ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশ যেটা এই ওয়াই ক্রোমোজোমে, সেই অংশটা নেই, কিন্তু এটা প্রকৃত ওয়াই ক্রোমোজোম না। সেই জন্যে এই এক্স ওয়াই ক্রোমোজোম থাকা সত্ত্বেও স্ত্রী। আবার এক্স এক্স ক্রোমোজোম কিন্তু ওয়াই ক্রোমোজোমের, প্রকৃত ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এটা কিন্তু এক্স এক্স থাকা সত্ত্বেও এটা কিন্তু পুরুষ বলে বিবেচিত হয়। এই যে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশ, যেখানে একটা বিশেষ জিন থাকে, কি তার নাম হচ্ছে SRY জিন। এটা আবিষ্কার করলেন 1966 খ্রিস্টাব্দে জ্যাকব এবং বস। এই যে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশ, যেখানে এই SRY জিন থাকে, এই জিনই প্রকৃতপক্ষে পুংলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী, যেটা এই ক্রোমোজোমে ছিল, এই ওয়াই ক্রোমোজোমে ছিল না। এ থেকে প্রমাণিত হলো যে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর ভগ্নাংশে এমন এক প্রকার ফ্যাক্টর বা জিন আছে যেটা পুংলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। এই যে জেকব এবং বস 1966 খ্রিস্টাব্দে ওই SRY জিন আবিষ্কার করলেন, ক্লিয়ার। সুতরাং এই ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখব লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা। লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা। দেখো, স্বাভাবিক স্ত্রীলোক, এই পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, স্বাভাবিক স্ত্রীর ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকে। সাধারণত এভাবেই তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। এবার যদি এই এক্স কিংবা ওয়াই ক্রোমোজোমের, এক্স বা ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতি বা সংখ্যার তারতম্য ইত্যাদি ঘটলে কিন্তু স্বাভাবিক দৈহিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।
সুতরাং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। সুতরাং এখানে ওই যে দেখালাম এক্স এক্স ক্রোমোজোম থাকা সত্ত্বেও সেখানে ওই এস আর ওয়াই ফ্যাক্টর আছে, কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকা সত্ত্বেও সেখানে এস আর ওয়াই জিন নেই, যার ফলে এক্স এক্স ক্রোমোজোম থাকা সত্ত্বেও পুরুষটা কি হয়েছে, এক্স এক্স ক্রোমোজোম থাকা সত্ত্বেও সেখানে পুরুষ হিসাবে গণ্য হচ্ছে। এটা তোমরা দেখলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি জিনের ভূমিকা লিঙ্গ নির্ধারণে। মানুষের লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা দেখো, পুরুষ এবং স্ত্রী এই যে ওয়াই ক্রোমোজোম, আমি একটু এখানে আঁকছি, দেখো এই হলো ক্ষুদ্র বাহু, এই হলো দীর্ঘ বাহু ওয়াই ক্রোমোজোমের। এই ক্ষুদ্র বাহুর এই অগ্রভাগকে বলা হয় টেলোমিয়ার, টেলোমিয়ার একে বলা হয় PAR, এর নাম এই যে PAR সিউডো অটোজোমাল রিজিয়ন, সিউডো অটোজোমাল রিজিয়ন অফ ওয়াই। এর ঠিক নিচে এখানে থাকে এরকম জায়গায় থাকে, এরকম জায়গায় থাকে এই যে অঞ্চলটা, একে বলা হয় এস আর ওয়াই, এস আর ওয়াই বা সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই। এখানেই থাকে এস আর ওয়াই জিন। আচ্ছা, এর এটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এটা ক্ষুদ্র বাহু, ক্ষুদ্র বাহু, এটা দীর্ঘ বাহু, দীর্ঘ বাহু। এর এই পর্যন্ত অঞ্চল সাধারণত এটা হচ্ছে ইউক্রোমাটিন অঞ্চল, ইউক্রোমাটিন। এই যে অঞ্চল হেটারোক্রোমাটিন, ক্রোমাটিন। আর এখান থেকে এই যে অঞ্চল, এই জায়গা থেকে এই পর্যন্ত যে অঞ্চল, এই মেল স্পেসিফিক রিজিয়ন অফ ওয়াই, MSY বলা হয়। এই জায়গা থেকে এই পর্যন্ত মেল স্পেসিফিক রিজিয়ন, ওই SRY জিন সমেত মেল স্পেসিফিক রিজিয়ন অফ ওয়াই, ওয়াই ক্রোমোজোমের এই যে জায়গাটা SRY জিন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটাই লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই জিনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ভূমিকা দেখো, আমরা বলছি দেখো এই যে SRY অঞ্চল, SRY কি ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। এর এই SRY জিন, ক্লিয়ার? এই SRY জিন থেকে এক প্রকার প্রোটিন নির্গত হয়, TDF প্রোটিন, TDF, TDF প্রোটিন, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর নির্গত হয়। ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু উল্লেখযোগ্য বিষয় আছে। SRY জিন থেকে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর নির্গত হয়। এই ফ্যাক্টর বিশেষ করে দেখা যায়, এই ফ্যাক্টর এক্স ক্রোমোজোমে থাকা একটা জিনকে নিষ্ক্রিয় করে। কি সেটা? DSS জিন,
ঠিক আছে? ডিএসএস জিন, এক্স ক্রোমোজোমে থাকা এই ডিএসএস জিনকে নিষ্ক্রিয় করে। ঠিক আছে? এই ডিএসএস জিন ডোজেস সেন্সিটিভ সুপার সেক্সুয়াল জিন বলা হয়। ডোজেস সেন্সিটিভ সুপার সেক্সুয়াল জিন এই ডিএসএস জিনকে নিষ্ক্রিয় করে। ফলে এতে আরেকটি জিন যেটা আছে, এইটা নিষ্ক্রিয় হওয়ার ফলে এক্স ক্রোমোজোমে থাকা আরেকটি জিন যার নাম হচ্ছে মেল পাথওয়ে জিন, এমপিজি, মেল পাথওয়ে জিন, এটা সক্রিয় হয়। এটা নিষ্ক্রিয় হলে এটা হয় সক্রিয়। ক্লিয়ার? খেয়াল করো, এই জিনটা নিষ্ক্রিয় করে টিডিএফ ফ্যাক্টর। ফলে এক্স ক্রোমোজোমে থাকে আরেকটি জিন, এপি জিন, মেল পাথওয়ে জিন, এটা সক্রিয় হয়। ক্লিয়ার? এটা সক্রিয় হলে এই টিডিএফ জিন এবার কি করে, ওই যে ভ্রূণের গোনাড অঞ্চলে, গোনাডের কর্টেক্স অঞ্চলে কে সক্রিয় করে। এই গোনাডের কর্টেক্স অঞ্চল সক্রিয় হয় এর এবং এর প্রভাবে। সক্রিয় হলে এই গোনাডের কর্টেক্স অঞ্চল থেকে উৎপন্ন হয় শুক্রাশয়। শুক্রাশয় সক্রিয় হয়, উৎপন্ন হয়। শুক্রাশয় উৎপাদন। দেখো, এই এমপি জিন আর টিডিএফ সম্মিলিত হবে ওই যে ভ্রূণের কর্টেক্স থেকে উৎপন্ন করে শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে খরিত হয় দু প্রকার হরমোন, টেস্টোস্টেরন আর খরিত হয় আরেকটা বিশেষ মুলারিয়ান ইনহিবিটিং হরমোন, এমএইচ হরমোন। মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন, এই হরমোন কি হয়, এই শুক্রাশয় থেকে উৎপন্ন হয়। এর কাজ কি? মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন কি কাজ করে? দেখা যায় কি, এই হরমোন মুলেরিয়ান নালী ধ্বংস করে। ফলে কি হয়, প্রজনন নালী উৎপন্ন হয় না। ফলে কি হয়, ডিম্বাশয় সৃষ্টি হতে পারে না। আচ্ছা, এই টেস্টোস্টেরন হরমোন কি হয়, শুক্রাশয়ের বিভিন্ন নালী, সেমিনিফ্রাস টিউবিল সৃষ্টি করে, শুক্রত নালিকা সৃষ্টি করে। শুক্রাশয়ের নালী সৃষ্টি এবং কি হয়, পুরুষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। আবার খেয়াল করো, ওয়াই ক্রোমোজোম, এস আর ওয়াই জিন, সেখান থেকে খরিত হয় টিডিএফ ফ্যাক্টর। এই টিডিএফ ফ্যাক্টর এক্স ক্রোমোজোমে থাকা ডিএসএস জিনকে নিষ্ক্রিয় করে আর সক্রিয় করে এই এমপিজি জিন। এটা কিন্তু জিনটা সক্রিয় হয়, মেল পাথওয়ে জিন। ঠিক আছে? এই জিনকে সক্রিয় করে। এই জিন আর টিডিএফ এর ক্রিয়ায় দেখা যায় ভ্রূণের কর্টেক্স থেকে শুক্রাশয় উৎপন্ন হয়। এই শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন হরমোন আর মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন, যেটা মুলেরিয়ান নালীকে ধ্বংস করে, প্রজনন নালী উৎপন্ন হতে দেয় না, স্ত্রী প্রজনন নালী উৎপন্ন হতে দেয় না। এদিকে টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের এই নালিকা সৃষ্টি করে, আর এই নালিকা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন
পুরুষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে কি হয়, সহায়তা করে। সুতরাং পুংলিঙ্গ, সুতরাং ওয়াই ক্রোমোজোম পুংলিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আরেকটা ব্যাপার আছে, দেখো আরেক প্রকার জিন আছে, এই যে এক্স ক্রোমোজোমে আরেক প্রকার জিন আছে, টেস্টিকুলার আরেক প্রকার জিন আছে, সেই জিনটার নাম টেস্টিকুলার ফেমিনাইজেশন মিউটেশন জিন। এই এক প্রকার জিন আছে কোন ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে, টেস্টিকুলার ফেমিনাইজেশন মিউটেশন জিন এর নাম। এই জিন, এটা খুব উল্লেখযোগ্য, এই জিন একটি বিশেষ বস্তু ক্ষরণ করে। কি ক্ষরণ করে? টেস্টোস্টেরন গ্রাহক, টেস্টোস্টেরন গ্রাহক প্রোটিন সৃষ্টি করে। ক্লিয়ার? টেস্টোস্টেরন গ্রাহক প্রোটিন সৃষ্টি করে, ফলে এই গ্রাহকের সঙ্গে টেস্টোস্টেরন যুক্ত হয়, টেস্টোস্টেরন তৈরি হয় একটা কমপ্লেক্স। দেখো এই একটা কমপ্লেক্স তৈরি হয়, টেস্টোস্টেরন গ্রাহক কমপ্লেক্স, টেস্টোস্টেরন গ্রাহক কমপ্লেক্স সৃষ্টি হয়। এই গ্রাহক কমপ্লেক্স পুরুষের গৌণ যৌন লক্ষণের বিকাশ ঘটায়। কি করে? গৌণ যৌন বৈশিষ্ট্য সৃষ্টি করে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এই একটা জিন, এই একটা জিন, এই একটা জিন, এটা খরিত পদার্থ, এটা খরিত পদার্থ, এই আর একটা জিন, এই জিনগুলো বিশেষ করে পুংলিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ঠিক স্ত্রীলোকের ক্ষেত্রে বিপরীত কি হয়? স্ত্রীলিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সেখানে দেখা যায়, লক্ষ্য করো, ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত, ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত, তাহলে SRY জিন অনুপস্থিত, ফলে TDF অনুপস্থিত, ফলে কি হয় দিকে DSS জিন সক্রিয়, সক্রিয়, ফলে ওই যে মেল পাথওয়ে জিন MP জিন কি হয়? নিষ্ক্রিয়। কিন্তু ফিমেল পাথওয়ে জিন এই FPG জিন এটা সক্রিয়। খেয়াল করো, এবারে এটা নিষ্ক্রিয় কিন্তু এটা সক্রিয়, এই TDF অনুপস্থিত, ফলে কি হয়? ওই যে ভ্রূণের যে কর্টেক্স ওটা থেকে ডিম্বাশয় উৎপন্ন হয়, ডিম্বাশয় উৎপাদন, ডিম্বাশয় উৎপাদন। ক্লিয়ার? এই FP জিন সক্রিয় হয় এই ডিম্বাশয় উৎপাদনের ক্ষেত্রে। এই ডিম্বাশয় উৎপাদনের ক্ষেত্রে FP জিন কিন্তু সক্রিয় হয়। আরেকটা জিনিস, এই FP জিনের সক্রিয়তায় এখানে দেখা যায় কি যে এক প্রকার এর সঙ্গে কি প্লাস ওই যে আমরা মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, ওই মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর কিন্তু এখানে সক্রিয় হয়, এই নিষ্ক্রিয় হয়ে যায়, আগে সক্রিয় হয়েছিল, এখানে কি হয়? মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর এটা সক্রিয়, এই এটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। ক্লিয়ার? এই মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর নিষ্ক্রিয় হয়, এই ডিম্বাশয়ে উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় কি? মুলেরিয়ান নালী উৎপন্ন হয়, এর থেকে উৎপন্ন হয় স্ত্রী প্রজনন নালী,
ফলে কি হয়, স্ত্রী বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, স্ত্রী বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এই এই হলো তোমার এস ওয়াই ক্রোমোজোমের ভূমিকা এবং জিনের ভূমিকা। খুবই উল্লেখযোগ্য বিষয় এটা। ক্লিয়ার? লিঙ্গ নির্ধারণ অত্যন্ত সোজা পদ্ধতি, তোমরা দেখেছো, কিন্তু এই যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ওই ক্রোমোজোমের সঙ্গে সংশ্লিষ্ট জিন, বিভিন্ন রকমের জিন এবং বিভিন্ন রকমের প্রোটিন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাদের জানতে হবে। ক্লিয়ার? আমি আজকে এই পর্যন্তই আমার আলোচনা। কে লিঙ্গ নির্ধারণ, বিশেষ করে পুংলিঙ্গ নির্ধারণ বা XXXY ক্রোমোজোমাল পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ। আমাদের আরেকটি ভিডিও আমি করব পাখির লিঙ্গ নির্ধারণ আর মৌমাছির লিঙ্গ নির্ধারণ। তাহলে লিঙ্গ নির্ধারণের বিষয়টা শেষ হবে। শেষ করছি, ভালো থাকবে।